নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আমরা খুলেছি নতুন একটি চ্যানেল যার নাম পুতুল পুরাণ। এখানে থাকছে পুরাণ নিয়ে কিছু কথা, কবিতা, গল্প, এছাড়া আরও মজাদার অনেক অনুষ্ঠান। আপনারা পাঠাতে পারেন আপনাদের লেখা, আমরা পড়ব আমাদের চ্যানেলে। ইমেল আইডি putul puran@gmail.com। ফিরে আসি আজকের পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি একটা মাস্টারপিস ছবি নিয়ে। 1976 সালে 20 ফেব্রুয়ারি ছবিটি রিলিজ করে সত্যজিৎ রায়ের হাত ধরে। পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। ইন্ডাস ফিল্মসের ব্যানারে ছবিটি তৈরি হয়েছিল। ছবির প্রযোজক ছিলেন সুবীর গুহ। কাহিনীকার মণিশঙ্কর মুখোপাধ্যায় বা শঙ্কর। চিত্রাঙ্কন লিখেছিলেন সত্যজিৎ রায় নিজে। ক্যামেরায় ছিলেন সৌমেন্দু রায় এবং সম্পাদনায় দুলাল দত্ত। এই ছবিতে শ্রেষ্ঠাংশে যারা অভিনয় করেছেন তারা প্রদীপ মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সত্য বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, উৎপল দত্ত, সন্তোষ দত্ত, রবি ঘোষ, গৌতম চক্রবর্তী, সুদেষ্ণা দাস প্রমুখ। থ্যাংক ইউ। কি হচ্ছে ভাই? পরীক্ষা হচ্ছে ভাই। প্রথমে চলে আসি ছবির কাহিনীতে। এই ছবির কাহিনী 70 দশকের যে সমাজের তোলপাড় অবস্থা, যে ওঠাপড়া, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিকাঠামো, তার উপর দাঁড়িয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষের যে ইনসিকিউরিটি, সেটাকেই ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রদীপ মুখোপাধ্যায়, যিনি একজন ভালো ছাত্র, যিনি পরীক্ষায় কিছু অল্প নাম্বারের জন্য ফার্স্ট ক্লাস মিস করেন। তার পরিবার সেটা মেনে নিতে চায় না। তিনি কবে দাঁড়াবেন, কবে চাকরি পাবেন, এই ইনসিকিউরিটিতে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যান। যেখানে হিস্ট্রি ও স্ট্রংগেস্ট সাবজেক্ট, প্রিপারেশন ভালো ছিল, প্রশ্ন সহজ, রিভাইজ করেছে। কি রে খোকন, তুই সত্যি ভালো দিয়েছিলি তো, নাকি এমনি শহীদ শহীদ ভাব করছিস? তোমার সময় এমন হলে দেখতাম কেমন তুমি অনার্স থেকে। আমি ফেল, ও তো পাশ করেছে। চাকরি না পেয়ে হন্য হয়ে ঘুরতে ঘুরতে তিনি উৎপল দত্তের সান্নিধ্যে এসে দালালি শুরু করেন এবং শেষে তিনি এই দালালির চক্রে যে ঢুকে পড়েন বা ফাঁদে পড়ে যান, সেটাই শেষ পর্যন্ত দেখানো হয়েছে। তিনি কিন্তু হাজার চেষ্টা করেও তার নৈতিকতা বোধ আদর্শ রেখে এ সমাজে থাকতে পারলেন না। এক লাখ অ্যাপ্লিকেশন, ভাবতে পারিস? এটা মোটামুটি গল্পের সার কথা। এবার আসি ডিরেকশনের কথায়। প্রথমেই বলি যে এই ছবিটাকে, এই গল্পটা পেয়ে সত্যজিৎ রায় ভীষণ আনন্দিত হয়েছিলেন নিশ্চয়ই, এবং সেই জন্যে তার পুরো টিম নিয়ে, পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়েছিলেন। তা আমরা কেন অ্যাপ্লাই করে যাচ্ছি বলতে পারিস? এই চাকরি পাওয়া তো দূরের কথা, এ তো ইন্টারভিউতেই ডাকবে না। আসলে ডাকলেই বা কি জিজ্ঞেস করবে জানিস তো? রামচন্দ্রের বোনের নাম কি ছিল বলো এখন? সালা রামচন্দ্রের যে বোন ছিল এটাই জানতাম না। তুই জানতিস? এটা জানতাম। নাম জানিস? শান্তা। একদম আউট অ্যান্ড আউট এক্স্যাক্ট রেপ্লিকা অফ সোসাইটি, যেখানে আপনার সম্পূর্ণ ছবিটাকে একটা সামনে ঘটে যাওয়া ঘটনা বলে মনে হয়। তো তার মানে এবার একটু ফিল্মিক আলোচনা করি। তার মানে এই নিওরিয়ালিজমের ক্ষেত্রে ডিরেক্টররা যেটা করে থাকে, আরো বেশি নিওরিয়ালিস্টিক হওয়ার জন্য, আরো বেশি নব্য বাস্তবতা তুলে ধরার জন্য যেটা করে থাকেন, বাস্তবতাটা দেখানোটা যদি সিনেম্যাটিক হয়ে যায় তাহলে সেটা কিন্তু সিনেমাই মনে হয়।
বাস্তবতাটা দুটো জিনিস কাজ করে নিউরিয়ালিজমের ক্ষেত্রে। একটা নিউরিয়ালিজম তাকে প্রুফ করার জন্য বা রাখার জন্য ছবিটা প্রেক্ষাপট বা দৃশ্য যেটা নিউরিয়ালিস্টিক হচ্ছে সেই দৃশ্যটাকে কিন্তু ক্যামেরায় নিউরিয়ালিস্টিক্যালি শ্যুটও করতে হয়। দৃশ্যটা নিউরিয়ালিস্টিক অথচ শ্যুটটা সিনেম্যাটিক হয়ে গেলে মুশকিল হয়। তাই এক্ষেত্রে দুটোই নিউরিয়ালিস্টিক করতে হয় এবং সেখানে ডিরেক্টরের কারিগরি অসম্ভব অসাধারণ ভালো কাজ। এই কেরানি দেখবি কোথায়? ওই দেখ কলার তোলা পাঞ্জাবি। আর পরের জন? কেরানি নাম্বার 2, হাতে পায়ে ধরে রিটায়ার পেছিয়েছে। আর নেক্সট? গ্র্যাজুয়েট। পাস না অনার্স? এই যে আপনি পাস না অনার্স দাদা? মোহনবাগান। থ্যাংক ইউ স্যার। অনবদ্য কাজ, ক্যামেরা মুভমেন্ট সব সময় আপনাদের বা আমাদের খুব বেশি বোঝার নেই। ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে আমরা ছবিতে চাই না, কিন্তু আমি কিছু কিছু কথা বলে রাখি যেটা আপনাদের দেখতে ভালো লাগবে। যে ক্যামেরা অনেক সময়, বেশিরভাগ সময় এমন এমন জায়গা দিয়ে গেছে, এমন এমন কাজ করেছে যেগুলো ক্যারেক্টারের সঙ্গে একাত্ম হতে আপনাকে বাধ্য করেছে। কখনো আমরা ক্যারেক্টারকে দেখছি যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ক্যারেক্টার কি দেখছে আমরা দেখছি না, আমরা দেখছি ক্যারেক্টার যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে। আবার কখনো দেখছি ক্যারেক্টার কি দেখছে রাস্তার মধ্যে দিয়ে যেতে। দুরকম ভাবে করা যায়, দুরকম জিনিসই কিন্তু এখানে দেখতে পাবো আমরা। তো বুঝতে পারছেন কোনো ফাঁক রাখেননি সত্যজিৎ বাবু। নিউরিয়ালিজমের ব্যাপারটাকে সম্পূর্ণরূপে দৃশ্য এবং ক্যামেরা দুটোকেই কাজে লাগিয়েছেন একই ল্যাঙ্গুয়েজের ওপরে এবং সেটা যথাযথ পালন করেছেন। খুব মজার না? মানে ক্যামেরা দিয়ে যখন দেখানো হচ্ছে একটা ক্যারেক্টার কি দেখছে সেটা দেখলাম, এই দেখার পর তার ভালো লাগা বা খারাপ লাগাটাকে ডিরেক্টর আলাদা করে দেখানো। সো পুরো জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এই যে সব পাড়া দেখছো সোমনাথ, রাস্তার দুই দিকে খাড়াই উঠে গেছে সব বাড়ি, এইখানেই লক্ষ্মীর বাস। কত লাখ লাখ টাকা উড়ে বেড়াচ্ছে এখানে তো জানো। তারপরে একদিন 7-5 না ভেবে কি করলাম জানো? কড়া সুদে 10 টাকা কর্জ করে এক ঝুড়ি কমলা কিনে বসে গেলাম ফুটপাতে। দিনের শেষে লাভ হলো 7 শিকে। এই আপনার শুরু? এই আমার শুরু। তারপর 24টা বছর তো কেটে গেল। সেখানে দাঁড়িয়ে এই সমস্ত ক্যারেক্টারের রিপারকেশন কি হচ্ছে, কিরকম হচ্ছে, তাদের দৃষ্টিভঙ্গিটাই বা কিরকম সমাজের প্রতি, সেটা ভীষণভাবে প্রতিফলিত হচ্ছে। বাট পুরোটাই কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এই পুরো জিনিসটা কোথাও না কোথাও একটা হাসির মোড়ক আছে, পাতলা আছে, খুব মোটা নয়, পাতলা কিন্তু আছে। কিন্তু ছবিটাকে বেশ মজাদার করে তোলার চেষ্টা করা হয়েছে মাঝে মাঝেই, এবং সেটা ডেফিনেটলি ডার্ক কমেডি। শুধুই মজার জন্য মজা না, নিজের ভাগ্যের ওপর মজা। কলা খেয়ে খোসা ফেলছে ফুটপাতে, তো পা পড়তেই হড়কে গিয়ে দেখে মিশুদা। তারপর কি আমাকে বললো চাকরি বাকরি খোঁজা ছেড়ে দিয়ে আমার এখানে চলে এসো, ব্যবসা করো। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এক কথায় রাজি। তাই তো বলি, দাদা সোমনাথের হাতটা চেঞ্জ করে গেল কি করে? আমরা কিন্তু সিনেমা দেখতে গেলে তখন আমরা ভগবান, তখন নিষ্ঠাবান, নৈতিক আদর্শে ভরপুর একজন মানুষ। আমরা কোনো বাজে জিনিসকে শেষ পর্যন্ত জিততে দিই না, সবসময় ভালো জিনিস জিতবে। এবং আমরা কিন্তু তখন বিচার করি, না এ ভুল করেছে, না এ ঠিক করেছে, হ্যাঁ এটাই হওয়া উচিত, এটা হওয়া উচিত না। আমরা কিন্তু তখন একদম বিচারকের আসলে। সো সেখানে দাঁড়িয়ে আমরা যখন এই ছবিটাকে দেখছি আমাদের কিন্তু এটা বাজেই লাগে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে এই যে চরিত্রায়ন, এই চরিত্রায়ন নব্য বাস্তবতাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে। পারচেসিং অফিসারকে কিভাবে বস করতে হয় সেই নিয়ে বহুদিনের গবেষণা। কতদিন হলো ভাই? ওটাই বোধহয় আসল ব্যাপার। ঠিক ধরেছেন, এই পূজায় ওইটি আসল মন্ত্র। পার্টির উইক পয়েন্টটি কোথায় সেইটি জেনে নিয়ে সেইখানে একটু আপনি সত্যি বুঝবেন না, মানে সাসপেনশন অফ ডিসবিলিভ বলে আমাদের একটা কথা
আচ্ছা, আমরা ছবি দেখতে বসলে এমনিতেই আমাদের অবিশ্বাসটাকে সরিয়ে রেখে সত্যি ঘটনা হিসেবেই দেখতে শুরু করে দিই এবং দেখতে দেখতে সেটা অবাস্তবতাটা সরিয়ে রাখি। কিন্তু এখানে সেরকম কিছু করতে হবে বা করি না। আমরা বাস্তবভাবেই এগিয়ে যাচ্ছি এবং সেই বাস্তবের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ মিশে আছে এই চরিত্রগুলো। না মানে পাবো, মানে পাওয়ার চান্স আছে। না যাই হোক, যদি পাস তাহলে সেটা কি বেসিসে পাবি? তোর মালটা ভালো বলে, নাকি রেটটা ভালো বলে, নাকি তুই মানুষটা ভালো বলে? ঘুষটা ভালো বলে। এমন ভাবে যে রবি ঘোষ অন্য অন্য ক্ষেত্রে যে ধরনের কাজ করেছে, এখানে কিন্তু একটা ক্যারেক্টার রয়েছে। তার হাঁটা চলা কথাবার্তা কিন্তু একদম অন্যরকম, অন্য অন্য চরিত্রদের থেকে আলাদা। তার মানে এখানে একজন অভিনেতা নয়, এখানে একজন চরিত্র সৃষ্টি হয়েছে এবং মহান পরিচালকদের কিন্তু এটাই লক্ষ্য, যে একটা ক্যারেক্টার তৈরি করা। আপনি আদর্শ যেন প্রাণ দিতে পারেন? মনে হয় না। পারেন না। আর অফিসে বেয়ার কাজ করতে পারেন? জানি। পারেন না। আর কারখানার মজুরি কর্মদের হিম্মত আছে আপনার? নেই। স্বাস্থ্য নেই, অর্থাৎ আপনার গায়ের জোরও নেই, মনের জোরও নেই, এই তো। একজন অভিনেতাকে সম্পূর্ণ ভেঙে বার করে এনে নতুন একটা চরিত্র সৃষ্টি করা, এক্ষেত্রে রবি ঘোষ আমাদের এই ছবির একটা অসম্ভব অনবদ্য চরিত্র। ক্যামেরা মুভমেন্ট অ্যান্ড এডিটিং ইজ এগেন এক্সিলেন্ট। এডিটিং এর কিছু জিনিস আমরা এখানে বেশ পাবো, যেটা বেশ ভালো মানের। Which is the smallest state in the world? Which is the largest living creature? What is the how to do? Which is the when was they? Where? Which? Why? How? Which, when, what is the weight of the moon? এর সঙ্গে চাকরির কি সম্পর্ক? That's not for you to judge, young man. তবে ক্যামেরা মুভমেন্ট কিন্তু এখানে অনেক অনেক বেশি কাজ করেছে, ক্যারেক্টারের সঙ্গে হেঁটেছে, আগেই বলেছি, এবং আলাদাভাবে সে কি দেখছে সেগুলোকে দেখানো হয়েছে। মাঝে মাঝে ক্লোজ শট নেওয়া হয়েছে, মাঝে মাঝে লং শট নেওয়া হয়েছে। সত্যি প্রায় একটা শট এখানে বলার মতো, যখন শেষ পর্যন্ত দালালির ক্ষেত্রে নিজেকে বিকিয়ে দিল, সেও নিজেকে বাঁচাতে পারল না, সেও নেমে পড়লো এই গন্ধ পচা পাঁকে। ডাকুন। সেই সময় কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরা থেকে প্রদীপবাবুর দূরত্বটা অনেকটা বেশি। সিনেমার প্রথম থেকে যেভাবে আমরা প্রদীপ মুখোপাধ্যায়কে কাছাকাছি দেখতে পাচ্ছিলাম, তার অনুভূতিগুলো আমরা কাছাকাছি পাচ্ছিলাম, তখন কিন্তু সেই শটে যেখানে এসে শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারলেন না এবং সমাজের চাপে, সমাজের মিক্সির চাপে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেন তিনি, তার আদর্শ নীতি সব গিয়ে পড়ল পচা পাকে। সেইখানে দাঁড়িয়ে তার অবস্থানটা কিন্তু ক্যামেরা থেকে অনেকটা দূরে। ও এসেছেন আপনি, আসুন। মিস্টার ব্যানার্জি তাহলে নিচে ওয়েট করুন, আমি আপনাকে জানাবো। তার মানে তিনি আমাদের ছেড়ে, আমরা কিন্তু বিচারক এবং ভগবান, নৈতিক এবং আদর্শবান ভগবান, তাই না? আমরা যখন ছবি দেখি আমাদের থেকে কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। তার মানে আমাদের থেকে তিনি অনেকটা দূরে চলে গেছেন। তিনি যতদিন নৈতিক আদর্শবান মানুষ ছিলেন, আমাদের কাছাকাছি ছিলেন, যেই তার নীতি আদর্শ শেষ হয়ে গেল, তিনি কিন্তু অনেকটা দূরে চলে গেলেন আমাদের থেকে। কি অদ্ভুত, কি সাধারণ। বলুন বলুন, মাঝপথে থামবেন না। আপনি সংসারী লোক তো? হ্যাঁ, বলতে পারেন হ্যাপিলি ম্যারিড। আমার মনে কোনো অনুতাপ নেই। এবং মজার মোড়কে মোড়া পুরো জায়গাটার লাইটিং, লাইট সেট আপ এক্সট্রাঅর্ডিনারি। এগেইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ মার্ভেলাস, অসাধারণ।
স্ট্রাকচার, ক্যামেরা অ্যাঙ্গেল, শুধু না মিস ইন এ সিন যেটাকে বলা হয় কম্পোজিশন, বাবা কোথায় দাঁড়িয়ে ছেলে কোথায় দাঁড়িয়ে, এই যে বাবা আগে দাঁড়িয়ে ছেলে দূরে দাঁড়িয়ে, সবসময় আমরা এই জিনিসটাকে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে বাবা নৈতিকভাবে ছেলের থেকে এগিয়ে এবং আমাদের অনেক কাছাকাছি, ছেলে অনেকটা দূরে, তার নৈতিকতা বোধ আস্তে আস্তে হারাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি ওনার ছবিতে। ইয়েটা হয়ে গেল বাবা, হ্যাঁ অর্ডারটা পেয়ে গেলাম। আপনারা ছবিটা দেখুন আর কেমন লাগে জানান। ইউটিউবে পেয়ে যাবেন ছবিটি, অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, নমস্কার।